হাসিনার বিরুদ্ধে এসব কি বলছেন পলক? কেন যুক্তরাষ্ট্র খুশি? হাসিনার বিরুদ্ধে মুখ খুললেন সাবেক প্রতিমন্ত্রী পলক। হাসিনার বিরুদ্ধে যে কাজটি করায় খুশি মার্কিন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের বক্তৃতায় হতাশ মির্জা ফখরুল। দর্শক, এবারে বিস্তারিত। নিজের নেত্রী হাসিনার বিরুদ্ধে এবার মুখ খুললেন ইন্টারনেট বন্ধ করে দেয়া সাবেক প্রতিমন্ত্রী পলক। এ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। অনেকেই বলছেন পলক সাহেব ঠেলায় পড়ে সত্য কথা বলছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দেন তিনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। প্রসঙ্গত, ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে পলক আহমেদও রয়েছেন। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য যে সময় ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততা তদন্তেও সমর্থন জানিয়েছে তারা। স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপমুখপাত্র বেদান্ত পেটেল। ডক্টর ইউনূস ঘোষিত নির্বাচনের সময় উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে পেটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই, কেননা শেষ পর্যন্ত তারা বাংলাদেশের জনগণকে ইচ্ছে মতো প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেবে। নির্বাচন এমন একটি বিষয় যে ক্ষেত্রে আমরা সময়টাকে পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা এই পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসন এবং গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করতে চাই, যেন পরিবর্তন ফলপ্রসূ হয়। পুরো বিশ্বেই শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে যুক্তরাষ্ট্র। গুম তদন্ত কমিশনে শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে ওই সাংবাদিক জানতে চান। দ্য নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের গুম তদন্ত কমিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা বলপূর্বক গুমের বিষয়গুলো তদন্ত করছে। কমিশনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা উঠে আসছে। যুক্তরাষ্ট্র এর আগে জোরপূর্বক গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? জবাবে পেটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘন, কেননা অনির্দিষ্টকালের জন্য আটক বা নিখোঁজ রাখলে ভুক্তভোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন, তাদের পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূক রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিসেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিউনিটি। ফেসবুকে দেয়া এক পোস্টে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স দাবি করছে, বাংলাদেশ বিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় ময়ূক রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা। পোস্টে বলা হয়েছে, কলকাতার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দেয় অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূক রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিসেবল করা হয়েছে। ময়ূক রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শক মহলের নজরে আসেন তিনি। অনেকেই তার উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছেন বিএনপি।
একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশ হয়েছে দলটি। বৃহস্পতিবার গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, 18 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা হয়। ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সভা মনে করে তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই, অথচ তার প্রেস সচিব বলেন যে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দিবে, সেটা তার বক্তব্যে নেই, এটা আমাদের হতাশ করেছে। আবার তার প্রেস সচিব যা বললেন সেটা সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন 2025 অথবা 2026 সালের শুরুতে নির্বাচন হবে, আর প্রেস সচিব বলেছেন 26 সালের জুনে নির্বাচন হবে, যার কারণে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত বলে মনে করেন বিএনপি। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, সুষ্ঠু ও নির্বাচন হোক, সেই সুপারিশ আমরা করব। জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। আমরা চাই সব দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এমন প্রত্যাশাই করি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনার কাজ প্রায় শেষের দিকে। হাজার প্রস্তাবনা এসেছে, সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাবনা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কারের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে দেওয়া হবে। এরপর সেই প্রস্তাবনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেন, ভোটার তালিকায় সংশোধন হালনাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা এসব বিষয়ে সুপারিশ করব। নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। অতীতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত করেছে, কেননা সেই নির্বাচনগুলো দলীয় সরকারের সময়ে হয়েছিল। তো দর্শক, এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যে আলোচনা করলাম, সেগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।